হাতে টিকা থাকলেও ক্যাম্পেইন শুরু করতে এত বিলম্ব হবে কেন? এই প্রশ্নের উত্তরে ইপিআই তারা যেটি বলছে, টিকার সিরিঞ্জ ও লজিস্টিকের আর্থিক সহায়তা দেয় গ্যাভি, সেই টাকা এখনও পাওয়া যায়নি। মে মাসে ৭২ লাখ সিরিঞ্জ, জুন মাসে ৮০ লাখ সিরিঞ্জ ও জুলাই মাসে ৫৬ লাখ সিরিঞ্জ কেনা হবে। তবে দ্রুত সিরিঞ্জ কেনার জন্য জরুরি ভিত্তিতে সহায়তা চেয়ে গ্যাভিকে চিঠি দেওয়া হয়েছে। জাতীয় ক্যাম্পেইনের আগে আন্তঃমন্ত্রণালয় সভা, প্রচার প্রচারণা সহ বেশ কিছু কাজ করতে হবে। এছাড়া এসএসসি পরীক্ষাও সামনে আছে। সব দিক বিবেচনা করে চূড়ান্ত তারিখ ঠিক করা হবে। তাহলে আসলে দেশব্যাপী হামের এই ক্যাম্পেইনটা শুরু হতে কত সময় লেগে যাচ্ছে? এই সময়টাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব বলবেন? আপনাকে ধন্যবাদ এবং আমাদের দুজন সহ আলোচক, বিজ্ঞ আলোচক, ওনাদেরকে ধন্যবাদ। চমৎকারভাবে ওনারা কথাগুলো বলছিলেন। আসলে এখন তো এটা বাস্তবতা প্রায় ৩ মাসের, মানে আপনি যদি একদমই পিকে যেতে চান এই ক্যাম্পেইনের ৩টা মাসের বাস্তবতা, এবং এটাকে রিডিউস করার একটাই পদ্ধতি, যেটা জাহাঙ্গীর ভাই বললেন, যে আমরা যদি প্লেনে কিছু কিছু আনতে পারি। অর্থ ছাড় করাটা আসলে আমার কাছে যেটা মনে হয়, এটা মানে এটার জন্য এরকম প্রক্রিয়া যাওয়া দরকার না, যেহেতু এটা একটা মহামারী আকার ধারণ করছে। শুধু ক্রাইসিস, একটা মহামারী আকার ধারণ করছে। আর আপনি ছোট ছোট বাচ্চা, মানে একটা বাচ্চা এক বাড়িতে মারা যাওয়া মানে হলো আপনি পুরো ফ্যামিলিটাই কিন্তু তছনছ হয়ে যায়। এটাকে আমরা শুধু মানবিক দৃষ্টিকোণ দেখলে হবে না, একটা সামাজিক ক্রাইসিস, কিন্তু সামাজিক ক্রাইসিসও কিন্তু, কারণ পুরো পরিবেশটা গ্রামগঞ্জে যেখানে এটা হচ্ছে সবার কিন্তু একটা বেদনা তৈরি হয়। এটা যেমনভাবে সরকারকেও একটা মানে সরকারের প্রতি একটা অসন্তোষ তৈরি করার জায়গা কিন্তু তৈরি হয়। কিন্তু সরকার তো এখন অল্প সময়, তার আপনি বাস্তবতা হলো মানুষ ক্ষুব্ধ হবে, কিন্তু তার পক্ষে তো এখনই সব কিছু করা একটা অসম্ভবের মতো অবস্থায় আছে। তো এখন কি করতে পারে সরকার? সরকার হলো খুব দ্রুততার সাথে, যেটা জাহাঙ্গীর ভাই বললেন, যে অর্থ ছাড় এবং পাশাপাশি আশেপাশের দেশগুলোর থেকে একটু সাহায্য চাওয়া, যে ভাই আমার এই অবস্থা আছে। কারণ সব জায়গায় তো হামের প্রাদুর্ভাব দেখা যায়নি, আশেপাশের দেশগুলোতে সবাই তো এখন বিপদের মধ্যে নাই, আমরা হয়তো বিপদে পড়ে গেছি। তো ইচ্ছা করলে কিন্তু একটা ফোন কল করলে বা একটা যোগাযোগ করলে স্বাস্থ্যমন্ত্রী বা আমাদের আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, তারা যদি একটু যোগাযোগ করেন, এটাকে খুব সিরিয়াসলি নেন এবং যোগাযোগ করেন, আমার মনে হচ্ছে কিছুটা সমাধান করা যাবে। তারপরেও কিন্তু ভাবতে হবে, যেটা 1 বছর প্রস্তুতি নেই, 2 বছর প্রস্তুতি নেই, এটা 2 মাসের প্রস্তুতিতে কত দূর আগাতে পারবো? লিমিটেশন থেকেই যাবে যত কিছুই না করি না কেন। যেটা আপনি বললেন যে আউটসোর্সিং বা অন্যান্য বিকল্প সোর্সিংয়ের চেষ্টা করেছিল গত সরকার, এবং এর ফলে যে বিলম্ব হয়েছে, এটা কি জানেন আপনি? গত সরকারের একটা বড় প্রবলেমটা হলো যে এই যে প্রেস মিট করে না, এই যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো যে প্রেস জানতো, তাহলে কিন্তু তারা তথ্য সংগ্রহ করতো এবং সরকার কিন্তু আপডেট করতে পারতো, যে দেখেন ভাই। ইন্টারিম গভর্নমেন্টের আমি বলতে পারি এই স্বাস্থ্য মন্ত্রণালয়টা কখনোই আসলে নিজ থেকে কোনো তথ্য দেয়নি, বরং তথ্য লুকিয়েছে। আমি বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিলাম, আমাকে বলা হয়েছে যে আমরা কাজ করতে এসেছি, কথা বলার জন্য নয়। এক্স্যাক্টলি। ইভেন নির্বাচন কমিশনও কিন্তু দীর্ঘদিন এই কথা বলতো সবাইকে, এবং কারোর সাথে কথা বলতো না। হয়তো নির্বাচনটা সফল হয়েছে বিকজ অফ দি আমাদের সিকিউরিটি এজেন্সি। আমি একদম নির্বাচনের ক্রেডিটটা সিকিউরিটি এজেন্সিকে দিই, কারণ এরা একদম পুরো নিরাপত্তা দেওয়ার কারণে কিন্তু মানুষ আস্থার সাথে ভোটে গিয়েছে। আর্মিকে সিকিউরিটি এজেন্সি বলতে আমি বড় করেছি, কিন্তু আসলে 24 ঘন্টা মানে রাতের যে সিকিউরিটি, মানে নির্বাচনের রাতে, এটা শুধুমাত্র আমি দেখছি যে একটা পুরো নিশ্ছিদ্র নিরাপত্তা। তো সেইটা হওয়ার কারণে কিন্তু মানুষ পরের দিন ভোটে আসছে। নির্বাচন কমিশন এত ক্রেডিট পায় না, তবে ব্যবস্থাপনা ক্রেডিট তো পাবেই। কিন্তু সেই জায়গা থেকে মানে এই যে লুকোচুরি করার কারণে কিন্তু হয়তো ক্রাইসিস হতে পারতো। আল্লাহর রহমতে আমরা মানে বের হয়ে গেছি নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু এখন তো হামের ক্ষেত্রে বের হতে পারলাম না। আপনি যে লুকোচুরি করলেন, আপনার তথ্য দিল না। আরও যারা স্বাস্থ্যবিদ করে, আমি অনেকের সাথে কথা হয়েছে আমার বিভিন্ন সময়, যেমন নির্বাচন কমিশন বিদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেত না, কথা বলতে পারতো না, যেতে পারতো না, ঢুকতে পারতো না। এখন কি হলো? আমার কিন্তু মনে হয় গত স্বাস্থ্যমন্ত্রীকে, স্বাস্থ্য উপদেষ্টাকে এখন বিচারের মুখোমুখি করা দরকার। আপনি তো এটা খামখেলির ব্যাপার না। এখন আপনি এই চাপ একটা নতুন সরকারকে কতটুকু দিবেন, আর দিলে কি এমন অর্জন করতে পারবে? 45 দিন একটা সরকার, মানে কি করতে পারবে সে? তার তো এঙ্গেজমেন্টে নাই, নেটওয়ার্কে নাই। আপনি কার সাথে কথা বলবো, কে আপনি? এই স্বাস্থ্যমন্ত্রী তো অন্য দেশের স্বাস্থ্যমন্ত্রীর সাথে তার নতুনভাবে কথা হবে। মানে এখনো কিন্তু সে ওই ইয়েটা অর্জন করে নাই, মানে কোনো কমিউনিকেশন তার নাই। কোনো স্বাস্থ্যমন্ত্রী তার দেশে আসে নাই, সেও কোথাও যায় না, কার সাথে তার কোনো বাইলেটারাল রিলেশনশিপ নাই যে আমি একজন স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে বললাম ভাই আমাকে ক্রাইসিসে হেল্প করেন। কাকে বলবে? তাকে এখন চ্যানেল দিয়ে যেতে হবে। তো এই চ্যানেল দিয়ে গেলে তো অনেক দুর্বল, কারণ এগুলো ইমেল করলে বা যোগাযোগ করলে এত কাজ করে না, ব্যক্তিগত যোগাযোগ থাকলে কাজ করে। আমার কাছে কেন জানি মনে হয়, আপনি কিছু মনে করবেন না, আপনারা অনেকগুলো কাজের মধ্যে আমি খুব ইন্টেনশন খুঁজে পেলাম। আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আচ্ছা গত সরকারের মধ্যে কি এমন কিছু লোক ছিল যারা মানে একটা স্বাভাবিক প্রক্রিয়াকে ক্রাইসিসের মধ্যে ফেলে দিতে চায়? এটা বিবেচনা করার প্রয়োজন আছে আমার। আজকে কেন জানি এটা মনে হচ্ছে সাবোটেজ মনে হচ্ছে, মানে সব কিছুর মধ্যে। আপনি দেখেন এখন কিন্তু আপনি আর 2 দিন পরে মশা নিয়েও ভাববেন। আমি জানি না ওনাদের কতটা প্রস্তুতি আছে। আমার কাছে কেন জানি মনে হয় আগে যে পরিমাণ যেতটুকু
আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে পরিমাণ, এই তো বৃষ্টি শুরু হয়ে যাবে, তারপরই তো ব্রিডিং আপনি তখন শুরু হয়ে দেখবেন এক যাবে। ধরনের ব্যাপক ডেঙ্গু হচ্ছে। এখন কি সরকার মশার এমন হতে পারে কিনা আমি জানি না, মশার ইয়া নাই, ওই যে স্প্রে করার ম্যাটেরিয়ালস, ওষুধ মেলাথিয়ন, এটা আনা হয়নি। তো এখন যদি এরকম গেল, এই যে এগুলো কিন্তু আপনি ইমিডিয়েটলি সলভ করার কোনো জায়গা নাই, মানে সুযোগে নাই। এটা তো আমাদের লার্জ স্কেলে করতে হয়। আমার কাছে সব কিছু মিলিয়ে আর কি মানে আপনি সংস্কার ইস্যুতে আমার কাছে মনে হচ্ছে যে একদমই স্পষ্ট করে আজকে মনে হলো যে আমি যেখানে ঐক্যমত্য আছে, আমাদের একটা ঐক্যমত্য আছে, তো একটা অংশ তো ছিলাম, সেই জায়গাটাতে আর একটু বাড়াতে গেলে একটু আলাপ করে বাড়াতাম। ধরেন আপনি সংস্কার ইস্যুতে ওনারা 3টা দলের প্রধানের সাথে একটু কথা বলতেন যে ভাই, আচ্ছা আমরা সংস্কার আপনি ইস্যুতে যাবেন, আমি একটু just পরে একটা আসবো। শব্দ বলে দিচ্ছি যে এই যে প্রত্যেকটা ইস্যুতে দেখা যাচ্ছে কি উনি, আমরা মনে হচ্ছে যে ঐক্যমত্য বা আমরা মনে হচ্ছে প্রস্তুতি ঘাপলা রেখে যাচ্ছে কিনা, ঘাটতি রেখে গেলাম কিনা গত সরকারের, এটা ভাবা দরকার আছে। এবং এটার এই ইম্প্যাক্টটা কিন্তু যখন আমি হামের ক্ষেত্রে হয় তখন তো আমি মেনে নিতেই পারি না। আচ্ছা, এই পর্যায়ে আপনাকে আরেকটা প্রশ্নের দিকে যাই, সেটা হচ্ছে আজকে আমরা আমাদের টপিক যেটা দিয়েছি, কার পাপে হলেম পাপি। সো হামের ব্যাপারটাও যেরকম হলো, ঠিক একই রকমভাবে আমাদের জ্বালানি ক্রাইসিসটাও, আমরা কিছুই করিনি কিন্তু এখন আমাদেরকে ভুগতে হচ্ছে। ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল, এর আগেও একটি প্রোগ্রামে আপনার সঙ্গে এই বিষয়ে আমার আলোচনা হয়েছে। ব্যবস্থাপনায় কি কোনো পরিবর্তন এসছে, ইতিবাচক কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা, অথবা গভর্নমেন্ট কেন এতবার বলার পরও মানুষ আশ্বস্ত হতে পারছে না? এটার একটা অন্য কারণ, আমরা সবসময় আপনি দেখবেন আমাদের মানে 54 বছরের ইতিহাসেই আমরা অনেক সময় সরকারি জায়গা থেকে সঠিক তথ্য দিই না, সঠিক কথা বলি না। মানুষ সবসময় মনে করে যে সরকার বোধহয় আমাকে আশ্বস্ত করছে, আসলে এটা বোধহয় সঠিক না, সরকারের আসলে এই অবস্থাটা নাই। তো সেই ভয়টা আমাদের মধ্যে থেকে যায়, কারণ আমরা অনেকবারই ভয়টা আশঙ্কা করে আশঙ্কাটাই কার্যকর হয়েছে। তো এখন যদি বর্তমান সরকারের প্রস্তুতি থাকেও এবং কথাটা যদি সত্য বলে থাকেও, অতীত অভিজ্ঞতার কারণে আমরা অধিকাংশ লোকে এটাকে এইভাবে না নিয়ে মনে করি আসলে বোধহয় তেল নাই। দেখেন আজকে কত প্রায় 1-1.5 মাস, 1 মাস হয়ে গেছে, তারপর তেল কিন্তু ক্রাইসিস হয় নাই বা তেল বেশি বিক্রি হচ্ছে আগের তুলনায়, তাতেও কিন্তু লাইন ছোট হচ্ছে না। তেল বিক্রি হচ্ছে বেশি পাম্পগুলোতে, কিন্তু লাইন বড় হচ্ছে। এটা অর্থ কি, মানে আমি বেশি তেল নিচ্ছি। তো বেশি তেল কেন নিচ্ছি, আমার একটা এটাকে বলে প্যানিক বাইং, মানে আপনি মানে ক্রয় করার ক্ষেত্রে একটা প্যানিক তৈরি হচ্ছে আপনার মধ্যে। এটা আশ্বস্ত করার ক্ষেত্রে এত তাড়াতাড়ি হবে না। এইটা যদি আমরা এই ক্রাইসিসটা যদি ওভারকাম করতে পারি এবং সরকার যদি আসলেই পুরো সময়টাতে দেখাতে পারে যে না আসলে তেলের সংকট হচ্ছে না, তাহলে কিন্তু ভবিষ্যতে যখন এই সরকার আবার কথা বলবে তখন অনেকে বিশ্বাস করবে যে হবে না।